জাতীয় বিমা দিবস পালনের এই মাহেন্দ্রক্ষণে আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। আমি স্মরণ করছি কলঙ্কিত 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদানকে। স্মরণ করছি বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং যুদ্ধকালে নির্যাতিতা 2 লক্ষ মা বোনকে। একই সাথে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, অনুষ্ঠানের সভাপতি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি, মঞ্চে উপবিষ্ট বিআইএ সভাপতি শ্রদ্ধেয় শেখ কবির হোসেন, আইডিআরের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী, অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র সচিব ও সচিববৃন্দ, বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইন্স্যুরেন্স কোম্পানিসমূহের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের অনুষ্ঠানে সুস্বাগত জানাচ্ছি। আমরা আজ আনন্দিত, আপ্লুত মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মাঝে পেয়ে, যিনি নিজেকে বিমা পরিবারের একজন গর্বিত সদস্য মনে করেন। এই মেলবন্ধন সূচিত হয় 1960 সালের এই দিনে। জাতির পিতার আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের মধ্য দিয়ে এই বন্ধন সমৃদ্ধ করেছে স্বাধীনতার ইতিহাসকে। জাতির পিতা বাঙালি মুক্তির ঐতিহাসিক সনদ 6 দফা রচনা করেছিলেন এখানে বসেই। ভুলেননি যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মর্যাদাশীল এই দিনকে তিনি জাতীয় বিমা দিবস ঘোষণা করে ইতিহাসের অংশ হিসেবে গৌরবান্বিত করেছেন বিমা খাতকে। লাল সবুজের আবহমান বাংলাকে বিশ্ব মানচিত্রে শুধু ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশে পরিণত করাই নয়, বরং তাঁর দৃষ্টি আরও দিগন্ত প্রসারিত। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তাঁর অভীষ্ট। দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে দেশ সমৃদ্ধির সোপানে। নেতৃত্বে স্বয়ং আপনি। উন্নয়নের রোল মডেলে বিস্ময়াকুল আজ সারা বিশ্ব। ভিশনারি লিডার হিসেবে 17 কোটি মানুষের অবিচল আস্থায় বিশ্বাসে 5মবারের মতো আপনি আবার সরকার প্রধান। সোনার বাংলা ভরছে সোনায় নয়নাভিরাম, ইতিহাসের স্বর্ণাক্ষরে থাকবে তোমার নাম। ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। আপনার উন্নয়ন চিন্তায় বঞ্চিত হয়নি বিমা খাত। এই খাতের সুশৃঙ্খল উন্নয়নে আইনি কাঠামো তৈরি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত রচনা করেছেন আপনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে বিমা শিল্পের উন্নয়নে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্প হাতে নিয়েছেন, যার বাস্তবায়ন শেষ পর্যায়ে। পর্যাপ্ত সংখ্যক অ্যাকচুয়ারি সৃষ্টিতে বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছেন, ব্যাংকাসুরেন্সের প্রবর্তন করেছেন। মানুষের আস্থা বৃদ্ধিতে বিমা দাবির দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন। আপনার সুনিপুণ হাতের ছোঁয়া আর অপত্য স্নেহে দ্রুত গড়ে উঠবে কাঙ্ক্ষিত স্মার্ট বিমা খাত। নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের সহায় হবেন। যারা আজকের আয়োজনকে সার্থক করে তোলার জন্য নিষ্ঠার সাথে শ্রম দিয়েছেন, আমি তাদেরকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। পরিশেষে বলতে চাই, হৃদয় পাখনা মেলে কল্পালোকে বিরাজ করে সুখের সাগরে অবগাহন না করে বাংলার প্রতিটি ঘরে বাস্তবে গহীন সুখের পরশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার জন্য আপনার যে অভীষ্ট এবং অন্তহীন প্রচেষ্টা, তার সার্থক রূপায়ণে আজকে জাতীয় বিমা দিবস উদযাপনের প্রাক্কালে এই হোক আমাদের অঙ্গীকার। হে পিতা, অকালে হারাই তোমায় আমরা হয়েছি কাঙাল দিশাহীন। তোমারই কন্যার পেলব ছোঁয়ায় আসিয়াছে বাংলায় সোনালি সুদিন। স্মার্ট বাংলাদেশ গড়িয়া করিব শোধ তোমার রক্তের ঋণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। সদি আজকের এই অনুষ্ঠান বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতার থেকে একযোগে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, এবারে প্রদর্শিত হচ্ছে বিমা শিল্পের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। সকলকে প্রামাণ্যচিত্র
উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপা, দেখছো মিয়া, জীবন মিয়া অনেকাঙ্ক্ষিত দুর্ঘটনায় চিকিৎসা ব্যয় হয়ে যায়। এভাবেই বীমা আমাদের আগলে রাখে, সংকটে সহায় হয়ে ওঠে, অবারিত সম্ভাবনায় প্রত্যাশা পূরণে এগিয়ে রাখে। এমন হাসি মুখের জন্যই তো বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের বীমা খাত জাতীয়করণ করেন। ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি জাতীয়করণ করেছি। আগে ছিল কয়েকজনের, এখন হয়েছে জনসাধারণের। আমি তো বাংলার গরিবের জন্য করতে চাই। রাজনীতিতে তখন পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞা চলছে। 1959 সালের 17 ডিসেম্বর কারামুক্ত হয়েই বঙ্গবন্ধু বাংলার মানুষের কাছে উপায় খুঁজতে থাকেন। 1960 সালের 1 মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে আঞ্চলিক প্রধান হিসেবে যোগদান করেন। বীমার সম্প্রসারণ কাজের পাশাপাশি সামরিক জান্তার দৃষ্টি এড়িয়ে গোপনে দেশ জুড়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন। আর এখানে বসেই তিনি বাঙালির মুক্তির সনদ 6 দফা রচনা করেন। তার ধারাবাহিকতায় আমাদের মুক্তিযুদ্ধ, যার ফলশ্রুতি আমাদের মহান স্বাধীনতা। 2010 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বীমা আইন 2010 প্রবর্তন করেন। 2011 সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করেন। পিতার স্বপ্নের বীমা খাতকে সুগঠিত করেন। তো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমাদের একটা আর্থাৎ যোগাযোগ আছে, এতে কোনো সন্দেহ নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও প্রচেষ্টায় বাংলাদেশ এখন উন্নত বিশ্বের রোল মডেল। উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে গৃহীত মেগা প্রকল্প সমূহের বাস্তবায়নকালে ঝুঁকি নিরসনে সাধারণ বীমা কর্পোরেশন বীমা সেবা প্রদান করেছে। ফলে এসব প্রকল্পের বীমা প্রিমিয়ামের অর্থ থেকে যাচ্ছে দেশেই। ক্রমবর্ধমান উন্নয়নের ধারাবাহিকতায় বদলেছে বাংলাদেশের বীমা ব্যবস্থাপনাও, হয়েছে আধুনিক ও স্মার্ট। ইউএমপি সিস্টেমের মাধ্যমে বীমা গ্রাহকগণ আধুনিক সেবা পাচ্ছেন। বীমা খাতের পূর্ণাঙ্গ অটোমেশনের জন্য 803 কোটি টাকা ব্যয়ে গৃহীত বীমা খাত উন্নয়ন প্রকল্পটির বাস্তবায়ন চলছে। কোর ইন্স্যুরেন্স সফটওয়্যারের মাধ্যমে বীমা ব্যবসা প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে। 4th টায়ার ডেটা সেন্টারে সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে। বিজনেস ইন্টেলিজেন্স টুলসের মাধ্যমে বীমা কোম্পানির তথ্য সংরক্ষণ ও পর্যালোচনার জন্য পরিচালিত হচ্ছে অফ সাইট সুপারভিশন। এজেন্ট লাইসেন্সিং মডিউল ব্যবহার করে দেশের সকল বীমা এজেন্টের তথ্য সংরক্ষণ করা হয়েছে। পারদর্শিতা বাড়াতে বিভিন্ন পর্যায়ের 1800 কর্মকর্তা কর্মচারীকে সফটওয়্যার বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশে অ্যাকচুয়ারি গড়ে তোলার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে সিটি ইউনিভার্সিটি অফ লন্ডনে মাস্টার্স প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থী অংশগ্রহণ করছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চালু হয়েছে বঙ্গবন্ধু শিক্ষা বীমা। এ পর্যন্ত মোট 1,28,501 জন শিক্ষার্থী বঙ্গবন্ধু শিক্ষা বীমার আওতায় আছে। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য এবং জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় বঙ্গবন্ধু সুরক্ষা বীমা ও খেলোয়াড়দের নিরাপত্তার জন্য চালু হয়েছে বঙ্গবন্ধু স্পোর্টসম্যান কম্প্রিহেন্সিভ বীমা। নারীর ক্ষমতায়নকে উৎসাহ দিতে চালু আছে নিবেদিতা বীমা, দেনমোহর বীমা, প্রমীলা বীমা, নিবেদিতা প্লাস ও পারিবারিক নিরাপত্তা বীমা। সামাজিক বীমা ব্যবস্থার আওতায় চালু হয়েছে শস্য বীমা, কৃষি বীমা, প্রবাসী বীমা, স্বাস্থ্য বীমা, হজ বীমা, ক্ষুদ্র বীমা, গবাদি পশু বীমা। দেশে এখন মোট 82টি প্রতিষ্ঠান বীমা সেবা দিচ্ছে। বীমার আওতায় আছে দেশের 1,82,00,000 মানুষ। 2023 সালে পরিশোধিত বীমা দাবির পরিমাণ 10,236 কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় শতকরা 4 ভাগ বেশি।
দেশের বীমা ব্যবস্থাকে যুগোপযোগী করতে জারি হয়েছে বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স 2023, রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন্স 2023 ও বীমা গ্রাহক সুরক্ষা গাইডলাইন্স 2024। ব্যাংকিং পদ্ধতিতে বীমা পণ্য বিপণনের উদ্দেশ্যে প্রবর্তন করা হয়েছে ব্যাংক অ্যাসুরেন্স। 2023 সাল পর্যন্ত সর্বমোট 5,50,000 গ্রাহক বীমা তথ্য মোবাইল অ্যাপ ব্যবহার করে পলিসি পরিচালনা করছেন। অ্যান্ড্রয়েডের পাশাপাশি এখন iOS হ্যান্ডসেটেও এই অ্যাপটি ব্যবহার করা যায়। বাংলা ও ইংরেজিতে চালু আছে IDRA এর ওয়েবসাইট। বীমা গ্রহীতাদের জন্য আছে পলিসি হোল্ডার পোর্টাল। অভিযোগ গ্রহণের জন্য চালু হয়েছে হটলাইন নম্বর। বাংলাদেশের বীমা ব্যবস্থাপনা এখন অনেক বেশি গ্রাহক বান্ধব। গ্রাহক হয়রানির শূন্যে নামিয়ে আনতে IDRA খুবই তৎপর। নিরাপদ আগামীর জন্য বীমা করুন, স্মার্ট গ্রাহক হন, নিশ্চিন্ত থাকুন। করব বীমা, গর্ব দেশ। বাংলাদেশ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শেখ কবির হোসেনকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ, বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য মহোদয়বৃন্দ, বীমা কোম্পানিসমূহের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আগত সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাতীয় বীমা দিবসের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে বীমা পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। জাতীয় বীমা দিবসের 2024 উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বীমা সেক্টরে আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর অবদান অনস্বীকার্য। তিনি 1960 সালে 1 মার্চে তদানীন্তন আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। কারণ তিনি তখন রাজনীতি বন্ধ ছিল, তা যে আন্দোলন তিনি চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য, সেই আন্দোলন যাতে ব্যাহত না হয় এবং বেগবান হয়, সেই জন্য তিনি ওখানে হারুন সাহেবের আমন্ত্রণে, আলফা ইন্স্যুরেন্সের মালিক ছিল হারুন সাহেবের সাথে বঙ্গবন্ধুর ভালো সম্পর্ক ছিল, তার আহ্বানে তিনি ওখানে জয়েন করছিলেন। এবং তার জয়েন করা আর হারুন সাহেব আহ্বান করছিলেন, ভাবলেন যে এরকম মুজিবকে যদি এখানে আমার কোম্পানিতে আনা যায় তাহলে আমার ব্যবসা প্রসার হয়েছিল, এটা ঠিকই। আর সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভাবলেন যে আমি যদি এখানে জয়েন করি, কারণ এটা হচ্ছে বেস্ট মিডিয়া টু কন্ট্যাক্ট দি অল সেক্টর, অর্থাৎ একটা সাধারণ মানুষের থেকে উচ্চ স্তরের মানুষের সঙ্গে যোগাযোগের এটাই একমাত্র মাধ্যম লাইফ ইন্স্যুরেন্স। এই জন্য তিনি এখানে জয়েন করছিলেন। এবং তার এই যোগদানের তখন তার অফিস ছিল এই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে, সেটা তখন জিন্না অ্যাভিনিউ ছিল। আমি সেখানে গেছি, আমি দেখছি সেখানে তার সেক্রেটারি ছিল হানিফ সাহেব, আমাদের যে মেয়র ছিল তিনি, এবং সেখানে গোলাম মোস্তফা সাহেবও বসতেন। এবং তার রুমে দেখা যেত প্রায় বড় বড় 2-4 জন নেতাও থাকতেন, আবার সাধারণ লোকও থাকতেন। তিনি এইভাবে তার আন্দোলনকে বেগবান করে এগিয়ে নিয়ে গেছিলেন এবং যার জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম বলে আমি মনে করি। এবং সেখানে বসেই তিনি এই 6 দফা রচনা করেছিলেন এবং 6 দফার
হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার একমাত্র অনেক কিছুই আছে, তার মধ্যে লাস্ট আঘাতটা ছিল এই 6 দফা পাকিস্তানের উপরে, যার জন্য আন্দোলনটা আরও এগিয়ে গেল এবং বাংলাদেশ স্বাধীন হলো বলে আমি মনে করি। বঙ্গবন্ধু স্বাধীনোত্তর বাংলাদেশে বিমা শিল্পকে জাতীয়করণ করেন এবং স্বল্প সময়ের মধ্যে তিনি এই বিমা শিল্পকে ঢেলে সাজানোর চেষ্টা করেছেন। তিনি তো সকল বিমাকে জাতীয়করণ করেন এবং সাধারণ বিমা, জীবন বিমা এবং একাডেমি অর্থাৎ দক্ষ জনবল তৈরি করার জন্য একাডেমি তিনি তৈরি করে গেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, একাডেমিটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম এখনও হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী একাডেমিতে যেভাবে লোকবল দরকার সেইভাবে লোকবল নাই এবং সেখানে যাকে দায়িত্ব দেওয়া হয় সে একজন সরকারি এডিশনাল সেক্রেটারি, সে মন্ত্রণালয়ে থাকে এবং এটার দায়িত্বে। আমার মনে হয় একাডেমিতে আমরা মনে করি একাডেমিকে অন্তত পার্মানেন্ট কিছু ডাইরেক্টর যিনি হেড থাকবেন তাকে অন্তত ওখানে পার্মানেন্ট থাকা উচিত। পার্মানেন্ট তাকে 3 বছরের জন্য মিনিমাম রাখা উচিত, তাহলে কাজ বেশি হবে বলে আমি মনে করি। তা নাহলে একাডেমির উন্নত হবে না। আর দক্ষ জনবল না হলে তাহলে এই সেক্টরের উন্নয়ন সম্ভব নয় বলে আমি মনে করি। এবং বাংলাদেশ ইন্স্যুরেন্সের বিমা দিবস, আসলে এই দিবসটা খুঁজে বের করার জন্য আমি অনেক তাগাদা পেয়েছিলাম তখন প্রথম থেকেই মন্ত্রণালয় থেকে এবং ইদরাত থেকে, যে কবে উনি জয়েন করছিলেন। আসলে কি এইটা মনে থাকে না। আমি তখন এইখানে বসা আছে ওই যে আমাদের এনআই খান চাচা, আমি চাচা ডাকি, উনিও আমাকে চাচা ডাকেন। উনি তো নেত্রীর সঙ্গে বহুত পুরনো, একের প্রথম থেকেই ছিলেন। উনি তখন এই বসে রোজনামচা তৈরি করার জন্য উনি এই গোয়েন্দা বিভাগের রিপোর্ট করতেছিলেন। ওনাকে বললাম যে এইটা আপনি বাইর করতে পারবেন। উনি একদিন আমাকে হতাশ হয়ে বললেন, চাচা পেলাম না তো। আমি বলছিলাম যে মাননীয় চাচা, আপনি এমন কিছু নাই যে পারেন না, খালি মানুষটাকে, একটা মরা মানুষকে জীবিত করতে পারেন না, সব কিছুই পারেন। এখন বসা আছে। উনি বললেন যে দেখি আবার। সত্যি কয়েকদিন পরেই উনি আমাকে ফোন করে বলেন, চাচা ইউরেকায়। আমি ইউরেকা পেয়ে গেছি। কি এত তারিখে উনি জয়েন করছিলেন এত সালে এবং এত টাকা বেতনে এবং এত তারিখে প্রথম বেতন গ্রহণ করছিলেন। আমি সঙ্গে সঙ্গে আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের থেকে একটা মিটিং ডাকলাম এবং সেখানে বঙ্গবন্ধুকে এই জাতীয় দিবস করার জন্য, বিমা জাতীয় দিবস করার জন্য ওই দিনকে একটা প্রস্তাব পাশ করলাম। আমার মনে আছে তার 3 দিন পরে বিমা বঙ্গবন্ধু ট্রাস্টের মিটিং ছিল। আমি সেই মিটিংয়ে একজন সদস্য হিসেবে সেখানে গিয়েছিলাম এবং ওই রেজলিউশনটা নিয়ে গেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী এখানে বসা আছেন। তিনি মিটিং শেষ করার পরে সবসময় বলেন, তোমাদের মিটিং শেষ, এখন তোমরা যাও, আমি আর কিছু কথা আছে কয়েকজনের সাথে এখানে বলবো। আমি বললাম যে না, আমার একটা আছে, এজেন্ডা আছে। উনি বললেন আমাকে, আপনার আবার কী এজেন্ডা, এতক্ষণ বলেন নাই কেন? আমি বললাম যে এজেন্ডা হলো এই যে আমরা এটা পাইছি, এনআই খান দিছে, এনআই খান বসা আছে এখানে, উনিও বলবেন এটাকে আমরা বিমা দিবস করতে চাই। উনি হেসে দিলেন। হেসে দিয়ে বললেন যে এটা কি পাশের দরকার আছে? সবাই তখন বললেন যে হ্যাঁ, এটা তো পাশের দরকার নেই, পাস। এই পাস হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে এটা আমাদের জাতীয় দিবস। আমি মনে করলাম যে আমাদের এই প্রস্তাব গ্রহণ করে নিয়েছে এবং এসে এটা আইডিআরকে পাঠালাম একটা চিঠি, ওখান থেকে একটা চিঠি দিল, সেই যে আইডিআরকে পাঠালাম, আইডিআর এটাকে মন্ত্রণালয়ে পাঠালো, তারপরে এটা সরকার অনুমোদন করছে। আরও একটা ব্যাপার, সেটা হলো এটাকে বি ক্যাটাগরিতে করা হয়েছিল। আমি তো এগুলো বুঝি না। পরে শুনলাম যে এটা বি ক্যাটাগরি। তো বি ক্যাটাগরি মানে কি? বঙ্গবন্ধুর যেটার সঙ্গে স্মৃতি বিজড়িত সেটা তো কোনো সময় বি হইতে পারে না, সেটা হইলে এ হবে, এ ছাড়া তো হইতে পারে না। তা আমি গত মিটিংয়ের আগের দিবসে আমি এইটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলাম এইখানে দাঁড়িয়ে, যে মাননীয় প্রধানমন্ত্রী, বুড়ো বয়স, কারণ আমার তো এখন 83 সার্টিফিকেটে, হয়তো 85C 80 হবে এরকম, কোন সময় মরে যাব, এই বি ক্যাটাগরিতে দেখে মরে যেতে চাই না। এইটা আমরা চাই যে এই ক্যাটাগরিতে করা হোক। আমরা গ্রেটফুল
আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এটাকে এ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এই দিবসটি। অতীতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে আপনি উপস্থিত হয়েছেন, এজন্য আমরা ধন্য ও গৌরবান্বিত। আপনি ক্ষমতায় আসার পর থেকে আমাদের দেশে বিমা শিল্পের জাগরণ শুরু হয়েছে। দীর্ঘদিনের সকল আইন কানুন পরিমার্জন করে বিমা জগৎকে নূতন সাজে সজ্জিত করার প্রয়াস পেয়েছে। বিমা অ্যাক্ট 2010 জারির মাধ্যমে বিমা শিল্পের নূতন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রতিষ্ঠা করেছেন বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আইডিআর এর মাধ্যমে নতুন যুবতী আইন বিধিমালা প্রণীত হয়েছে এবং হচ্ছে। এজন্য আজকের এই অনুষ্ঠানে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের বিমা শিল্প বর্তমানে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে থাকায় বিমা শিল্পে তেমন কোনো আকাঙ্ক্ষিত অগ্রগতি হয় নাই। জনসংখ্যার তুলনায় বিমা পেনিট্রেশন রেটও আশানুরূপ নয়। বর্তমান বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন এবং সেগুলোর বাস্তবায়নে আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন সর্বত্র সহযোগিতা প্রদান করছে। আমি আমার বিমা পরিবারের সকল সদস্যদের বিমা দাবি পরিশোধের বিষয়ে বিশেষ একটি কথা বলতে চাই। বঙ্গবন্ধু আমাদের বিমা পরিবারের সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে যেহেতু আমি তার কন্যা, আমিও আপনাদের বিমা পরিবারের বা আমাদের এই বিমা পরিবারের সদস্য। এই বলে আমরা কিন্তু গর্ববোধ করি, আনন্দ প্রকাশ করি এবং গর্বের সঙ্গে বলি, কিন্তু আমরা বিমা দাবি পরিশোধ করি না সময় মতন। এটা খুব দুঃখের বিষয়। আমাদের সবাইকে বিমা দাবি সময় মতন পরিশোধ করতে হবে, এটা অঙ্গীকারবদ্ধ হইতে হবে আজকে সবারই। আমি মনে করি আপনারা সবাই বিমা মালিকরাও এখানে আছেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তারা আছেন, আপনারা সময় মতন বিমা দাবি পরিশোধ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে খুশি হবেন যে এখন 7 দিনেও বিমা দাবি পরিশোধ হচ্ছে এমন কয়েকটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। অটোমেশন হচ্ছে এবং অটোমেশন কেবল হচ্ছে জীবন বিমা, সাধারণ বিমা, ইদরা এবং বিআই একাডেমি। আমার মনে হয় একটা হাতকে অচল রেখে একটা মানুষ সুস্থ হতে পারে না। অতএব আমার মনে হয় বিমা প্রাইভেট সেক্টরকে অটোমেশনের প্রয়োজন। আপনি পদ্মা ব্রিজ করেছেন, পদ্মা সেতু করছেন আপনার টাকায়, আপনার অর্থায়নে, নিজস্ব অর্থায়নে, এবং সেই ওয়ার্ল্ড ব্যাংকের চ্যালেঞ্জ দিয়ে আপনি করছেন। আমার মনে হয় আমাদের এই বিমা পরিবারের সকল কোম্পানিকে এই অটোমেশনের আওতায় আনলে আমরা যে অকাম করি এই অকামটা আর করতে পারবো না সত্যিকার অর্থে। তাহলে আমাদের বিমা শিল্প অগ্রগতি হবে। যে দেশ বিমা শিল্পে উন্নত সে দেশের অর্থনীতি তত শক্তিশালী এবং সে দেশের জনগণ এবং সম্পদ তত নিরাপদ। অতএব এটা করা অত্যন্ত গুরুত্ব বলে আমরা মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বক্তব্য অনেক বেশি দিয়ে ফেলছি, কারণ আমি তো এদের রিপ্রেজেন্টেটিভ, তো আমাদেরকে একটু বেশি বলতে হবে। আমি জানি না আমার জন্য কতটুকু সময় ধার্য ছিল, লিখে আনছিলাম অনেক, আর বেশি বলবো না। আরেকটা কথা আপনাকে মনে করায় দিতে চাই, গত বছর এই দিনে আমি আবার বলছিলাম যে মোটরযান বিমা ছাড়া সভ্য দেশে কোনো দেশে পৃথিবীতে মোটর কোনো সময় বিনা বিমায় চলতে পারে না রাস্তায়। আমাদের দেশে বিমা যে আইনটা ছিল সেই আইনটা কীভাবে পরিবর্তন হয়ে সেইটাকে উঠাই দেওয়া হয়েছে, উঠাই দেওয়া এখন মোটরযান কোনো বিমা নাই। এবং আপনি বলছিলেন যে এটা ইমিডিয়েটলি হওয়া উচিত এবং এখন থেকে এটা যাতে হয় সেই ব্যবস্থা করা হোক। মোটরযান কোনো মোটর চলবে না, কোনো পরিবহন চলবে না বিমা ছাড়া, এটা আপনি বলছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এখন পর্যন্ত 1 বছর পরে আপনি এখানে উপস্থিত হয়েছেন আবার আমাদের সঙ্গে, আপনার অবগতি জানাতে চাই এখনও এটা কার্যকরী হয় নাই, যেটা অত্যন্ত দুঃখের বিষয়। এইটা কার্যকরী করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আর কিছু বলবো না, কারণ অনেক সময় আপনি অত্যন্ত ব্যস্ত। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের উপস্থিত যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর আর্থিক বিভাগকে এবং ইদরাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিয়ে এই দিবসটা পালন করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধীমণ্ডলী, এবারে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারীকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এমপি, অনুষ্ঠানের সভাপতি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপস্থিত মাননীয় উপদেষ্টা, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আর্থিক প্রতিষ্ঠানের সম্মানিত সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, সরকারের সিনিয়র সচিব, সচিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বীমা পরিবারের সদস্যবৃন্দ, গণমাধ্যমের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বীমা দিবসের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি বীমা নিয়ন্ত্রণ ও কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের সকলকে সশ্রদ্ধ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের স্বাধীনতার মাস উত্তাল অগ্নিজোড়া মার্চের প্রথম দিনে বক্তব্যের শুরুতে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধুর আজীবন প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদকে। স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ, নির্যাতিতা মা বোন সহ সকল বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় চার নেতাকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত সুধী, স্বাধীনতা পূর্বকালে এ অঞ্চলে 49টি বীমা কোম্পানি ব্যবসারত ছিল। তন্মধ্যে 27টির কার্যালয় ছিল পশ্চিম পাকিস্তানে, 10টি তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং 12টি ছিল অন্যান্য দেশের। স্বাধীনতার পর দেশের অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু বীমা শিল্পকে জাতীয়করণ করে সুসংগঠিত করেছিলেন। বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশন এখনও এদেশের বীমা খাতের অন্যতম দুটি বৃহৎ প্রতিষ্ঠান। বিগত শতাব্দীর 80-র দশকের মাঝামাঝি থেকে বেসরকারি খাত উন্মুক্তকরণের ফলে বীমা কোম্পানিসমূহের অনুমোদন দেওয়া শুরু হয়। বীমা কোম্পানির সংখ্যায় বৃদ্ধি পেলেও এ খাতের উন্নয়নের জন্য কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ পরিলক্ষিত হয়নি। 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক ব্রিটিশ আমলের বীমা আইন বাতিল করে বীমা আইন 2010 প্রণয়ন এবং 2011 সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে দেশে বীমা খাতে উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়। বীমা ব্যবসার তত্ত্বাবধান, নিয়মতান্ত্রিক উন্নয়ন ও গ্রাহক স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বিধিমালা, প্রবিধানমালা, বিভিন্ন বিষয়ে গাইডলাইন্স, নির্দেশাবলী জারি করে একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। আইডিআরের জন্য প্রয়োজনীয় জনবলের পদ সৃষ্টি এবং জনবল নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে 803 কোটি টাকা ব্যয়ে বীমা খাত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে আইডিআরএ, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক কার্যক্রমের অটোমেশনের আওতায় নিয়ে আসা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সালের জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রদত্ত আপনার নির্দেশনার আলোকে বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বীমার প্রসারের লক্ষ্যে আইডিআরএ অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে। বীমার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে টিভিসি তৈরি করে টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারের ব্যবস্থা করেছে। মোবাইল গ্রাহকদের কাছে বীমা বিষয়ে সচেতনতামূলক SMS প্রদান করা হচ্ছে। বীমা কোম্পানিসমূহ তাদের পণ্যের নিয়মিত বিজ্ঞাপন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্প্রচার করছে। কয়েকটি বীমা কোম্পানি টেলিভিশনে নিয়মিত বীমার বিষয়ে আলোচনা অনুষ্ঠান স্পন্সর করে থাকে। আইডিআরএ বীমা কোম্পানিসমূহকে বীমা বিষয়ক সচেতনতা এবং প্রচারণার বিষয়ে নির্দেশনা প্রদান করে থাকে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগও সময় সময় এই সকল কার্যক্রম মনিটর করে থাকে।
বিমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইডিআরএ অফলাইন ও অনলাইন সুপারভিশন জোরদার করেছে। ত্রৈমাসিক ভিত্তিতে কোম্পানিসমূহের অবস্থান পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আধুনিক রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতির প্রচলন এবং কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স প্রণয়ন করে তা বাস্তবায়ন করা হচ্ছে। সকলের সহযোগিতা এবং আইডিআরের সার্বিক তত্ত্বাবধানের ফলে বিমা খাতের বিভিন্ন সূচকে উন্নতি অর্জিত হয়েছে। 2023 সালে বিমা প্রিমিয়াম বাবদ মোট আয় হয়েছে 16,017 কোটি 50 লক্ষ টাকা, যা 2022 সালের চেয়ে শতকরা 9.15% বেশি। আমাদের বিমা খাতে প্রতি বছরই প্রিমিয়ামের প্রবৃদ্ধির 9 থেকে 10% হারে হচ্ছে। বিমা দাবি দ্রুত পরিশোধ এবং নিশ্চিত করার লক্ষ্যে আইডিআরএ সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। 2023 সালে বিমা দাবির মোট পরিমাণ ছিল 15,700 কোটি টাকা। তন্মধ্যে পরিশোধ করা হয়েছে 10,236 কোটি টাকা। বিমা দাবির পরিশোধের হার শতকরা 65%। দাবি পরিশোধের এ হার বিগত বছরের চেয়ে শতকরা 4% বৃদ্ধি পেয়েছে। লাইফ বিমার ক্ষেত্রে দাবি পরিশোধের হার শতকরা 5% বৃদ্ধি পেয়ে শতকরা 72% উন্নীত হয়েছে। বিমা দাবি পরিশোধের এ অর্জন অত্যন্ত আশাব্যঞ্জক। সর্বোচ্চ বিমা দাবি পরিশোধের ভিত্তিতে আজ 2টি বেসরকারি লাইফ ও 2টি বেসরকারি নন লাইফ কোম্পানিকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে এই সম্মাননা স্মারক গ্রহণ অত্যন্ত মর্যাদার। আমি বিশ্বাস করি এর মাধ্যমে সকল বিমা প্রতিষ্ঠান তাদের বিমা দাবি পরিশোধ সহ সার্বিক কার্যক্রমে অত্যন্ত যত্নবান হবেন এবং অনুপ্রেরণা লাভ করবেন। আমাদের উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকলে দাবি পরিশোধের হার প্রত্যাশিত পর্যায়ে উন্নীত করা সম্ভব বলে আমি মনে করি। উপস্থিত সুধী, বিমা পণ্যের বৈচিত্র্যকরণ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিমা পণ্য তৈরি, বিপণন ও বিমা দাবি প্রক্রিয়াকরণের জন্য ইনস্যুরটেক স্টার্টআপ প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। এর ফলে তথ্য প্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তাদের মেধা এবং উদ্যমকে কাজে লাগিয়ে গ্রাহক সেবার মান বৃদ্ধি পাচ্ছে। এবছর তফসিলি ব্যাংকের মাধ্যমে বিমা পণ্য বিপণনের জন্য ব্যাংক অ্যাসুরেন্স চালু করা হচ্ছে। ব্যাংক তাদের গ্রাহকদের নিকট বিমা পণ্য বিক্রি এবং বিমার বিষয়ে প্রচারণা চালাতে পারবে। ব্যাংকের উচ্চশিক্ষিত, দক্ষ এবং প্রশিক্ষিত জনবলের মাধ্যমে বিমা পণ্য বিপণনের ফলে সার্বিকভাবে বিমার প্রচার এবং প্রসার ঘটবে বলে আমরা বিশ্বাস করি। ব্যাংকিং খাত সহ বিমার খাতে সংশ্লিষ্ট সবাই ব্যাংক অ্যাসুরেন্সের উদ্বোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে মাননীয় প্রধানমন্ত্রী আজ ব্যাংক অ্যাসুরেন্সের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উপস্থিত সুধী, জীবন এতটাই অনিশ্চিত যে ভবিষ্যতে হতে পারে এমন কিছুই আগে থেকে আন্দাজ করা প্রায় অসম্ভব। বিমা এমন একটি ব্যবস্থা যা আপনাকে আস্থার সাথে অনিশ্চিত ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরিতে সহায়তা করে। একটি ছোট্ট বিমা পলিসিও কঠিন সময়ে আপনার প্রিয়জনকে সুরক্ষা প্রদান করতে পারে। কিছু বিমা পলিসি আছে সুরক্ষা ও বিনিয়োগের দ্বিমুখী সুবিধা প্রদান করে থাকে। এছাড়া সম্পদ ও ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, চুরি ডাকাতি ইত্যাদি ক্ষতিপূরণের জন্য নানা রকমের বিমার প্রচলন রয়েছে। আসুন আমরা বিভিন্ন প্রকার বিমা সম্পর্কে জানি এবং আমার নিজের জন্য প্রযোজ্য বিমা পলিসি গ্রহণ করে নিজের আপনজনের ভবিষ্যৎ সুরক্ষা করি। মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন টেকসই হবে এবং অর্জিত হবে উন্নত স্মার্ট বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, বিমার সাথে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা এ খাতের সংশ্লিষ্ট সকলের জন্য গৌরবের ও অহংকারের। বিমা খাতের প্রতি আপনার আবেগ, সহানুভূতি আমাদের পরম সম্পদ। বিমা দিবসের অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের জন্য এক সীমাহীন অনুপ্রেরণা। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় বিমা দিবস 2024 উদযাপন উপলক্ষে ক গ্রুপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং খ গ্রুপে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট, সনদ, প্রাইজ বন্ড এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 3টি বই সহ মোট 6টি বই। ক গ্রুপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বীমা শিল্পের অগ্রযাত্রায় বঙ্গবন্ধু বিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাথরঘাটা আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় বরগুনার 10ম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় স্থান অর্জনকারী নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সৈকত সাহাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পুরস্কার গ্রহণ করবে সৈকত সাহা। এবারে তৃতীয় স্থান অর্জনকারী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল শাখার 7ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রায়হান তাওহিদকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। খ গ্রুপে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বীমা শিল্পের ভূমিকা বিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের 27তম ব্যাচের শিক্ষার্থী ইশরাত জেরিনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য এবারে অনুরোধ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করবে ইশরাত জেরিন। এবারে দ্বিতীয় স্থান অর্জনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমএসএস সমাজকর্মর শিক্ষার্থী মোহাম্মদ মিন্টু মিয়াকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর তৃতীয় স্থান অর্জনকারী সরকারি ব্রজলাল কলেজ খুলনার বিবিএ প্রথম বর্ষ হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী মারিয়া আক্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করবে মারিয়া আক্তার। সম্মানিত সুধী, এবার বীমা প্রতিষ্ঠানের পুরস্কার প্রদান। বীমা দামি পরিশোধের ভিত্তিতে বেসরকারি লাইফ ও নন লাইফ প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে 2টি করে মোট 4টি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রথমে নন লাইফ বীমার ক্ষেত্রে বীমা দাবি পরিশোধের ভিত্তিতে নির্বাচিত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিস ফারজানা চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ খালেদ মামুনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব মোহাম্মদ খালেদ মামুন। এবারে লাইফ বীমার ক্ষেত্রে বীমা দাবি পরিশোধের ভিত্তিতে প্রথমে নির্বাচিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে কোম্পানির চেয়ারম্যান জনাব মোর্শেদ আলম এমপিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মাননা গ্রহণ করছেন জনাব মোর্শেদ আলম এমপি। এবারে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে পরিচালনা পরিষদ এবং পরিচালক মিস আদিবা রহমানকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য
অনুরোধ জানাচ্ছি। সম্মাননা স্মারক গ্রহণ করবেন মিস আদিবা রহমান। সুধীবৃন্দ, এখন রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ও বীমা প্রতিষ্ঠানের সম্মাননা প্রাপ্তদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। এখন ফটো সেশনে অংশগ্রহণ করছেন রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত এবং সম্মাননা প্রাপ্ত গণ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার প্রদান। মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাইগার নদীর পাড়ে বঙ্গবন্ধু শীর্ষক একটি পেইন্টিং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে প্রদানের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, বাংলাদেশ সরকারের নতুন যুগান্তকারী পদক্ষেপ ব্যাংক অ্যাসুরেন্স সেবা। এখন থেকে সকল নাগরিক তাদের নিজ ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে পছন্দমতো বীমা পলিসি ক্রয় এবং পলিসির বিপরীতে নির্ধারিত প্রিমিয়াম প্রদান করতে পারবেন। এবারে ব্যাংক অ্যাসুরেন্স বিষয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শিত হবে। সবাইকে ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভাই, দেরি যে, হাতে কিসের খাম? আরে ব্যাংকে গিয়েছিলাম মেয়ের জন্য একটা শিক্ষা সুরক্ষা বীমা পলিসি কিনতে। ব্যাংকে আবার বীমা করা যায় নাকি? কি যে বলেন ভাই, আমাদের দেশ তো অনেক দূর এগিয়ে গেছে। সব সেক্টর জুড়েই চলছে উন্নয়নের জোয়ার। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ওয়েতে বীমা করার ব্যবস্থাও শুরু হয়ে গিয়েছে। কি বুঝলেন কিছু? ঠিক বুঝলাম না ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন তো। বলছি, এখন বীমা ব্যবসার সম্প্রসারণ সহজ করার জন্য সরকার চালু করেছে ব্যাংকের মাধ্যমে বীমা পলিসির বিক্রয়। এই বিতরণ ব্যবস্থাকে বলা হয় ব্যাংক অ্যাসুরেন্স। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা ব্যাংক থেকেই প্রয়োজনীয় বীমা পলিসি নিতে পারবে। তাই নাকি? মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা বীমা পলিসি নেওয়ার কথা ভাবছিলাম। তাহলে আজই আপনার ভাবির সাথে বাসায় চেয়ে আলাপ করে কালকেই ব্যাংকে যাব। আচ্ছা, আমরা একটা বীমা করতে চাচ্ছি। আপনাদের এখানে কি বীমা করানো যায়? জি, আপনারা দয়া করে এই ডেস্কে আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার মেয়ের জন্য একটা বীমা পলিসি নিতে চাই। আমাদের বেশ কিছু শিক্ষা সুরক্ষা বীমা পলিসি আছে। আপনি এখান থেকে আপনার মেয়ের জন্য প্রয়োজনীয় বীমা পলিসি বেছে নিতে পারবেন। বাংলাদেশ সরকারের নতুন যুগান্তকারী পদক্ষেপ ব্যাংক অ্যাসুরেন্স সেবা। এখন ব্যাংক গ্রাহকরা নিজ অ্যাকাউন্ট থেকেই নিতে পারবেন তার প্রয়োজনীয় ইন্স্যুরেন্স প্ল্যান এবং সেই সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্ধারিত প্রিমিয়ামও দিতে পারবেন। এখন প্রিয়জনের ভবিষ্যতের সুরক্ষার নিশ্চিতে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক থেকে নিতে পারবেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, মেট লাইফ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের বিভিন্ন বীমা পলিসি। এছাড়া অচিরেই অন্যান্য ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানি তাদের সেবায় যুক্ত করতে চলেছে এই ব্যাংক ইন্স্যুরেন্স সেবাটি।
এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে তার সামনে রক্ষিত ট্যাব স্পর্শ করে ব্যাংক ইন্স্যুরেন্সের শুভ উদ্বোধন ঘোষণার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ব্যাংক ইন্স্যুরেন্সের শুভ উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপিকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমপি, মন্ত্রিপরিষদে আমার সহকর্মীবৃন্দ, সংসদের সহকর্মীবৃন্দ, সচিববৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্রের যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক পরিকল্পনা সর্বস্তরের জনগণের নিকট পৌঁছে দেওয়ার কৌশল হিসেবে 1960 সালের 1 মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানির বাংলাদেশ অঞ্চলের প্রধান হিসেবে যোগদান করেছিলেন। বিমা শিল্পে বঙ্গবন্ধুর যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1 মার্চকে জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করেছে। সরকারের এই উদ্যোগ বিমা শিল্পের সাথে সম্পৃক্ত সকলকে গর্বিত করেছে। আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি। দেশব্যাপী প্রতি বছর 1 মার্চ জাতীয় বিমা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। করব বিমা, গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিমা দিবস উদযাপিত হওয়ায় আনন্দিত। বিমা দিবসের এই প্রতিপাদ্যটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। একমাত্র বিমার মাধ্যমেই জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করা সম্ভব। বিমার মাধ্যমে আমরা জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করে দেশের অর্থনীতির ভিত মজবুত করতে পারি। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বিমার ভূমিকা অপরিসীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। জাতির পিতার এই স্বপ্ন বাস্তবায়নে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তার বলিষ্ঠ নেতৃত্বের ফলে দেশের বিভিন্ন স্থানে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন মেগা প্রকল্প সমূহ। ইতিমধ্যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো বৃহৎ প্রকল্পগুলোর জন্য বীমা চালু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে। দেশে গত এক দশকে গড়ে 7.4% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বৈশ্বিক নানাবিধ সমস্যা ও প্রতিকূলতার মধ্যেও গত 2022-23 অর্থ বছরে গড়ে প্রায় 7% প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের সাম্প্রতিক এক গবেষণায় দেখানো হয়েছে যে 2036 সালেই বিশ্বের 24তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে। সাফল্যের ধারাবাহিকতায় আমাদের পরবর্তী লক্ষ্য 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে 2031 সালে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এবং 2041 সালের মধ্যে সম্পূর্ণ ক্ষুধা দারিদ্র্যমুক্ত জ্ঞান ভিত্তিক একটি উন্নত দেশে পরিণত হওয়ার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় পাশাপাশি দারিদ্র্যের হার হ্রাস পাচ্ছে, মাথাপিছু আয় প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, ফলে দেশে বীমার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে বীমা শিল্পকে আরও জনপ্রিয় করতে হবে। আর এই লক্ষ্য অর্জনে প্রিমিয়ামের হার কমিয়ে জনসাধারণের জন্য বীমা পলিসি ক্রয়ের বিষয়টি সহজলভ্য করা একান্ত প্রয়োজন। এটি সম্ভব হলে অধিক হারে মানুষ বীমা পলিসি ক্রয় করবে, ফলে বীমার পেনিট্রেশন বৃদ্ধির সাথে সাথে জাতীয় অর্থনীতিতে বীমার অবদান বৃদ্ধি পাবে। আমাদেরকে দেশের সর্বস্তরের জনগণের চাহিদা বিবেচনা করে নতুন নতুন বীমা পরিকল্পনা তৈরি করতে হবে। এটি করা সম্ভব হলে অর্থনীতিতে বীমার অবদানও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দেশের মানুষের মধ্যে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে বীমা কোম্পানি সহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে। বীমা সম্পর্কে মানুষের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারলেই জাতীয় বীমা দিবস উদযাপনের লক্ষ্য অর্জিত হবে বলে আমার বিশ্বাস। বীমা দাবি পরিশোধে বীমা গ্রাহকের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বীমা কোম্পানি সমূহকে কাজ করতে হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ বিষয়ে বিশেষ যত্নবান হওয়ায় ইতিমধ্যে বীমা খাতের প্রতি জনসাধারণের আস্থা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিপুল সংখ্যক শিক্ষিত ও কর্মক্ষম জনগোষ্ঠীকে বীমা খাতে সম্পৃক্ত করার মাধ্যমে বীমাকারী প্রতিষ্ঠানসমূহ দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখছে। দারিদ্র্য দূরীকরণ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বীমা খাত বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। 1 মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণার মাধ্যমে বীমা খাতকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার তার দৃঢ় ও আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সরকার বীমা খাতের উন্নয়ন ও প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে বীমা আইন 2010 জারি করা হয়েছে। 2010 সালে স্বতন্ত্র নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। বীমা শিল্পে অতীতের পুঞ্জীভূত সমস্যা দূর করার লক্ষ্যে ইতিমধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ সকল পদক্ষেপে বীমার পেনিট্রেশন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। জাতীয় বীমা দিবসের এই আয়োজন সফল করার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স
ফোরাম সহ সকল বীমা প্রতিষ্ঠান এবং এই খাত সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বীমার সুফল বীমা গ্রহীতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরা, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি এবং সকল বীমাকারী প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশের মানুষ ও সম্পদ বীমার আওতায় আসবে, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। সতী মণ্ডলী, বীমা শিল্পের উন্নয়নে জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, বীমার সুফল জনগণের নিকট পৌঁছে দিতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধীবৃন্দ, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, আজকে পহেলা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি। এই মাসেই জন্ম নেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি ৩০ লক্ষ শহীদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বিজয় অর্জন করে। এই মাসেরই ৭ মার্চ সেই ঐতিহাসিক ভাষণ তিনি দিয়েছিলেন। ভাষণ আমাদের স্বাধীনতা ছিল। ভাষণ আজকে করতে স্বীকৃতি পেয়েছে। তো রাষ্ট্রপতি আমার মাকে, আমার ভাই ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার 10 বছর ছোট্ট ভাইটি সহ আমাদের পরিবারের অনেক সদস্যকে সেই দিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন, আমি বিদেশে ছিলাম বলেই ঘাতকের হাত থেকে বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চা খুব কষ্টের বাচ্চা। তারপরেও সেই শোক ব্যথা বুকে নিয়েই 6 বছর আসতে পারিনি, কারণ আমাদের আশা নিশ্চিতই ছিল। আমরা রিফিউজি হিসেবেই দেশে থাকতে হয়েছিল। 71 সালে যেমন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমার বাবা বন্দী হন, পরবর্তীতে আমার মা এবং আমার ভাই বোন সহ আমরা সকলেই বন্দিত্ব জীবন ছিল আমাদের। আমার সন্তানও জন্ম নেয় সেই বন্দিখানায়। আর এরপর 75 সালে রিফিউজি হিসেবেই আমাদেরকে বিদেশে থাকতে হয়েছিল। কিন্তু সেই শোক ব্যথা বুকে নিয়েও একটি প্রত্যয় নিয়ে দেশে ফিরে এসেছি
যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুটাকে সারা দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে, এই বিজয়ী জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, মাথা নিচু করে নয়। জাতির পিতা সারাটা জীবন উৎসর্গ করেছিলেন এদেশের মানুষের জন্য। দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং যুদ্ধ, তারই ফসল আমাদের স্বাধীনতা। সে 48 সালে ভাষা আন্দোলন তিনি শুরু করেছিলেন, আর তারপর থেকেই বারবার কারাবরণ করেছেন। এমনকি বাংলাদেশে সেই ভূখণ্ডে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারেনি। 56 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে সৌদি সাহেবের নেতৃত্বে, প্রথম পাকিস্তানের শাসনতন্ত্র উপহার দেয় আওয়ামী লীগ। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করে, সরকারি ছুটি দেয়, এবং যখন দেশটা এগিয়ে যাচ্ছে তখনই 58 সালের 7ই অক্টোবর পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান ক্ষমতা দখল করে। একদিকে সেনাপ্রধান, অপরদিকে পাকিস্তানের রাষ্ট্রপতি, এবং ক্ষমতা দখল করে সকল রাজনীতি নিষিদ্ধ করে দেয়, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেয়। 11 অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়, যদিও 12ই অক্টোবর অফিসিয়ালি গ্রেপ্তার দেখায়, এবং 11 অক্টোবর তিনি যে বন্দী হয়ে গেলেন, এরপর তার বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়, প্রায় 15টার উপর মামলা, যাকে হ্যাভিয়াস কর্পাস করে উচ্চ আদালত থেকে মুক্তি পান 59 সালের 17 ডিসেম্বর। তবে তার রাজনীতি নিষিদ্ধ ছিল, ঢাকার বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। ঢাকার বাইরে যেতে হলে তাকে থানায় খবর দিয়ে যেতে হবে বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে খবর দিয়ে যেতে হবে, এটাই নিয়ম ছিল। সেই সময় তিনি আসলে জীবন জীবিকার জন্য, আর তাছাড়া বেকার তো থাকতে পারেন না, সেই সময় আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে তিনি যোগদান করেন, এবং সেই যোগদানের তারিখটা ছিল 1 মার্চ 1960 সাল। আজকে 1 মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করা হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত স্মরণীয় একটি বিষয়। কাজেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে দিবসটি আমরা পালন করছি। বিমা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মানুষের জীবনের বিভিন্ন ঝুঁকি এড়াতে এই বিমা সহযোগিতা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বিমা কোম্পানিতে যখন চাকরি নেন, কাজ করা শুরু করেন, তখন অবশ্য একটা কথা বলতে পারি যে আমার মা সবসময় একটা কথা বলতেন যে আমি আইয়ুব খানকে ধন্যবাদ দিই যে আমাকে অন্তত একটু সংসার করার সুযোগ এনে দিয়েছে। কারণ সেই সময় নিয়মিত অফিসে যাচ্ছেন, একটা নিয়মিত বেতন পাওয়া যাচ্ছে, ভালো বেতন পাওয়া যাচ্ছে, এবং ভালোভাবে একটা থাকার সুযোগ। কাজে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু সেই সময়টাও কাজে লাগান, কারণ এই বিমার সারা বাংলাদেশে বিমা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে, কাজ করতে হবে। এই ওসিলায় তিনি কিন্তু ওই মার্শালার মধ্যেই আইয়ুব খানের সেই সমস্ত বিধিনিষেধ সত্ত্বেও তিনি বিভিন্ন জেলায় জেলায় যেতেন, এবং যদিও রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল কিন্তু সেটাকে সুসংগঠিত করা এবং বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে এই সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি 62 সাল থেকেই নিউক্লিয়াস ফর্ম করেন প্রত্যেকটা জেলায়, মহকুমায়, আমাদের ছাত্র নেতৃত্ব, যুব নেতৃত্ব তাদেরকে দিয়ে, এবং সেই সময় থেকেই তার পরিকল্পনা ছিল কিভাবে দেশকে স্বাধীন করবেন। 48 সাল থেকেই শুরু করেছিলেন, কিন্তু সেই সময়টা তিনি যথাযথ কাজে লাগান। 65 সালে যখন যুদ্ধ হয়, আপনারা জানেন যে বাংলাদেশ বা এই ভূখণ্ড ছিল সম্পূর্ণ অরক্ষিত। সেই সময় তিনি 6 দফা প্রণয়ন করেন।
আর এই 6 দফা ওই আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসেই এটা টাইপ করে মোহাম্মদ হানিফ। তিনি তার টাইপ হিসেবে বিএ পাস করার পর যোগদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ওখানে যখন চাকরি নেন, আমাদের তাজউদ্দিন সাহেবকেও যখন কারাগার থেকে মুক্তি পান, তাজউদ্দিন সাহেবকেও তিনি সেখানে নিয়ে আসেন। আর তিনি নিজে বসে এই 6 দফা, অর্থাৎ যা বাঙালির মুক্তি সনদ হিসেবেই এদেশের মানুষ লুফে নিয়েছিল, সেই 6 দফা এখানে বসে কিন্তু পরিণত হয়, যার মূল দফা ছিল আমাদের স্বাধীনতা। কাজে আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আসলে আমাদের অনেক স্মৃতি জড়িত। কাজে আমি আজকে আপনাদের ধন্যবাদ জানাই। আর জাতীয় বিমা দিবস এটা পালন করছেন, সেই সাথে সাথে আমার সেই পুরনো স্মৃতিগুলি মনে পড়ছে। যশোদীবৃন্দ, এবারের যে প্রতিপাদ্য বিষয় আপনারা নিয়েছেন, করব বিমা গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, অত্যন্ত যথার্থ বলে আমি মনে করি। এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ আপনারা জানেন যে আমরা সরকার গঠন করার পরই উদ্যোগ নিয়েছিলাম, প্রথমে দ্বিতীয়বার যখন সরকারে আসি তখন আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আর এবারে ঘোষণা দিয়েছে 41 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তো বিমা শিল্প স্মার্টলি এগিয়ে যাক, মানুষের নিরাপত্তা দিক সেটা, এবং নিরাপত্তা নিশ্চিত করুক, মানুষকে এ সম্পর্কে সচেতন করুক, সেটাই আমি চাই। স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বিমা শিল্পকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। এবং আপনারা জানেন যে তখনকার দিনে এই সমস্ত বিমা শিল্পগুলির অধিকাংশ মালিক ছিল পাকিস্তানি। কাজে সেগুলি আমাদের এখানে হয়তো কারো কারো সামান্য কিছু অংশীদারিত্ব ছিল, কিন্তু এগুলি এক সময় একবারে পরিত্যক্ত হয়ে যায়। সেগুলি পুনরায় চালু করার জন্য তিনি 1972 সালে দ্য বাংলাদেশ ইন্স্যুরেন্স ন্যাশনালাইজেশন অর্ডার 1972 জারি করেন এবং এদেশে ব্যবসারত 49টি দেশি বিদেশি বিমা কোম্পানিকে জাতীয়করণের মাধ্যমে এটা সুরক্ষা দেন এবং চালু করে দেন, যেগুলি এবং বাংলায়ও নাম দেন, যেমন সুরমা, রূপসা, তিস্তা, কর্ণফুলী নামে 4টি বিমা কর্পোরেশন তিনি গঠন করেন। এবং এই 4টি কর্পোরেশনকে নিয়ন্ত্রণ করার জন্য গঠন করা হয়েছিল জাতীয় বিমা কর্পোরেশন। পরবর্তীকালে অল্প সময়ের মধ্যেই বিমা শিল্প উন্নয়নের লক্ষ্যে দ্য ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট 1973 প্রণয়ন করে 4টি কর্পোরেশনকে সাধারণ বিমা কর্পোরেশন এবং জীবন বিমা কর্পোরেশন নামে 2টি পৃথক বিমা কর্পোরেশন গঠন করেছিলেন। বিমা প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিমা অধিদপ্তর এবং একই সাথে বিমা পেশাজীবী সৃষ্টি করার লক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এই যে উদ্যোগগুলি হাতে নিয়েছিলেন, এটা আসলে যেমন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে যে অবস্থা হয়েছিল, পুনরায় বাংলাদেশে সেই আইয়ুব খানের স্টাইলে আবার জাতিপিতাকে হত্যার পর সেই সেনাপ্রধান রাষ্ট্রপতি নিজেকে ঘোষণা দিয়ে মার্শাল ল জারি করে বলতে গেলে বাংলাদেশের সকল ক্ষেত্রের সব অগ্রযাত্রাই ব্যাহত করে দেয়। আপনারা যদি একটু হিসাব নেন যে মাত্র 3.5 বছর, 3 বছর 7 মাস বঙ্গবন্ধু শেখ মুজিব সময় পেয়েছেন, তার মধ্যে দেশকে কত উন্নতি করেছিলেন। আর 76 সাল থেকে মানে 75 হত্যাকাণ্ডের পর 76 সাল থেকে 91 সাল পর্যন্ত কি অবস্থায় ছিল বাংলাদেশ, এক কদম এগোতে পারে এবং পিছিয়ে গিয়েছিল। যেখানে প্রবৃদ্ধি বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলে 9 ভাগে উন্নীত হয়েছিল, আজ পর্যন্ত কিন্তু সেটা করা যায়নি। আর এটাই হলো বাস্তবতা। যা হোক, 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করার সুযোগ পায় 1996 সালে। তখন আমরা বিমা খাতকে আবার পুনরুজ্জীবিত করা, অর্থবহ করা এবং মানুষের কাছে জনপ্রিয় করার বিভিন্ন পদক্ষেপ নেই। আমরা অনেক উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিই, কিন্তু দুর্ভাগ্য আমরা 5 বছর মাত্র সরকারি ছিলাম, আমরা কিছু কাজ করে যাই, কিন্তু তারপর আর সেগুলি আর এগোতে পারেনি। কারণ 2001 থেকে 2008 আসলে আমাদের জাতীয় জীবনে আরেকটি কালো অধ্যায়। একেবারে সেই 1 অক্টোবর 2001-এর নির্বাচনের পর থেকে এদেশে হত্যা, খুন, ধর্ষণ, নানা ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলার ভাইয়ের উত্থান ঘটে। মানুষের জীবন আবার একটা মানে অনিশ্চয়তার পথে চলে যায়। সেই সাথে সাথে আপনারা নিশ্চয়ই দেখেছেন অগ্নিসংযোগ, লুটপাট, সারা দেশে বোমা হামলা, একই দিনে
500 জায়গায় বোমা হামলার মতো ঘটনা বাংলাদেশে ঘটে। যা হোক, আবার 2000 নির্বাচন হয়, আওয়ামী লীগ এককভাবে 300 সিটের মধ্যে 233টা সিটে জয়লাভ করে। আর বিএনপি নেতৃত্বে 300 সিটের মধ্যে মাত্র 30টা সিট পেয়েছিল। আওয়ামী লীগ সরকার গঠন করি, দেশের উন্নয়নের জন্য যারা পদক্ষেপ গ্রহণ করে, বিমা খাতকেও এগিয়ে নিয়ে যাই। আমরা বিমা আইন 1938 সালের যে আইন ছিল সেটাকে সংশোধন করে বিমা আইন 2010, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 আমরা প্রণয়ন করি। একই সাথে আমরা বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করে দেই। বিমা কর্পোরেশন আইন 2019 এবং জাতীয় বিমা নীতি 2014 প্রণয়ন করি। এই 15 বছরে আমাদের গৃহীত নানা উন্নয়নের পদক্ষেপের ফলে আজকে বিমা শিল্প কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এবং এখন দেশে বিমা কোম্পানির সংখ্যা 81টি। তবে বিমা শিল্প পরিচালনার জন্য সবচেয়ে প্রয়োজন হলো অ্যাকচুয়ারি, কিন্তু অ্যাকচুয়ারি সায়েন্সে আসলে আমাদের এখানে তেমন কোনো শিক্ষাও হয় না, বা যারা বিদেশে পড়তে যায় এটা অত্যন্ত মেধাবী ছাত্ররাই পারে, কিন্তু তারা সাথে সাথে সেখানে চাকরি পেয়ে যায় বলে আর কেউ আসতে চায় না। কিন্তু বিমাকে যদি যথাযথভাবে পরিচালিত করতে হয় তাহলে খুব বেশি প্রয়োজন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স এবং অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্ট। আমরা যখন দেখলাম যেটা আমাদের দেশে পাওয়াই যাচ্ছে না, আমরা বিদেশ থেকে যদিও অনেকে সাময়িকভাবে নিয়ে এসে বিমাকে আরও উন্নত করবার চেষ্টা করেছি, সেই সাথে সাথে বর্তমানে আমরা এই বিমা শিল্পের জন্য অপরিহার্য অ্যাকচুয়ারিয়াল তৈরি করবার জন্য আমরা ইতিমধ্যে বৃত্তি দেওয়া শুরু করেছি এবং বৃত্তি দিয়ে তাদের শিক্ষা যাতে নিতে পারে আমরা ইউকের অর্থাৎ যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটির 22 বিজনেস স্কুল থেকে যাতে পড়াশোনা করে আসতে পারে তার জন্য বৃত্তি দিয়ে আমরা ইতিমধ্যে 2 জনকে পাঠিয়েছি। আর বিমা ব্যবস্থাপনা ক্ষেত্রেও যাতে শিক্ষা নিতে পারে সেখানে আমরা বিমা দিয়ে মানে বৃত্তি দিয়ে পড়াশোনা করাচ্ছি। শর্ত হলো যে তাদেরকে ফিরে আসতে হবে আর কাজ করতে হবে। আবার পড়তে যে ভালো চাকরি মানে পড়াশোনা করতে পাঠালাম বৃত্তি দিয়ে, তারপরে আবার জন্য থেকে না যায় ফেরত যাতে আসতে হয় সেটা আমরা একেবারে লিখিত মুচলেখা দিয়েই যেতে হবে সেই ব্যবস্থাটা করেছি। তবে আমি মনে করি আমাদের পড়াশোনার ক্ষেত্রে এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্স এবং ম্যানেজমেন্টের উপরে পড়াশোনার সুযোগ আরও সৃষ্টি করা উচিত যদি এই বিমা শিল্পকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই, একটা ডিসিপ্লিন যাতে ফিরে আসে। আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এখন আসলে সব অনলাইনে করার একটা সুযোগ হয়ে গেছে। সারা বাংলাদেশেই আমাদের ওয়াইফাই কানেকশন আছে। আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, যেটার ভিত্তিটাও কিন্তু জাতির পিতা করে গিয়েছিলেন। তিনি কিন্তু এই মানে ভূ উপগ্রহ কেন্দ্র রাঙামাটি মানে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি রাঙামাটির ওখানেই বেদবুনিয়াতে করে দিয়ে যান। আমরা দ্বিতীয়টাও করার পদক্ষেপ নিয়েছি। কাজেই আমরা বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলতে চাই, সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কাজ আমরা 41 সালকে আমাদের সেই নির্দিষ্ট করেছি যে ওই সময়ের মধ্যে আমরা করব। তবে এখানে আমাদের যারা কাজ করে প্রত্যেকেরই বিমা সম্পর্কে আরও সচেতনতা সৃষ্টি করা দরকার। বিমা করলে পরে মানুষ কত সুবিধা পাবে এটা মানুষকে আরও জানাতে হবে। আমাদের এখনও অনেকে সচেতন নয়। তো এইমাত্র যেটা আমরা করলাম যে ব্যাংকের মাধ্যমে বিমা করা, এটা কিন্তু মানুষের জন্য অনেক সহজ করবে এবং মানুষকে আরও সুযোগ করে দেবে বিমা করার জন্য। কারণ আমি জানি আমাদের অনেকেই আছেন তারা ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু তারা যখন তাদের কোনো মালপত্র বিদেশ থেকে আনেন অনেকেই বিমা করতে চান না, অথচ একটা অ্যাক্সিডেন্ট হলে তখন মাথায় হাত দিয়ে বসতে হয়। কিন্তু সামান্য একটু প্রিমিয়াম দিয়ে বিমাটাও করলে পরে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় না। তো অনেকেরই কিন্তু এই মানসিকতাটা নাই। এখন এটা আপনাদের উপরে নির্ভর করে কীভাবে মানুষের মাঝে এই জিনিসটা আরও তুলে ধরবেন।
আমরা আমাদের ইতিমধ্যে আপনারা অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন এবং বীমা সেবা সহজীকরণে আধুনিক প্রযুক্তি সহ অটোমেশন পদ্ধতির বাস্তবায়ন এটা একান্তভাবে দরকার। আর আমাদের যারা বিদেশে যায় বিদেশগামী কর্মীদের জন্য প্রবাসী কর্মী বীমা, হাওড় এলাকায় মানুষের জন্য বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, ফসলের ক্ষতি মোকাবেলায় সীমিত পরিসরে আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা চালু করা হয়েছে। তাছাড়া ইতিমধ্যে সময়োপযোগী প্রোডাক্ট হিসেবে বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বীমা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো মেগা প্রকল্পগুলির জন্য বীমা কভারেজেরও ব্যবস্থা করা হয়েছে। কারণ আমরা যখনই যেটা করি আমরা কিন্তু বীমাটা ঠিকমতো করাই, কারণ এটা একান্তভাবে দরকার। আর তাছাড়া শিক্ষার্থীদের জন্য যে বীমার ব্যবস্থা করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পিতামাতার জন্য। এবং যে বঙ্গবন্ধু শিক্ষা বীমা এই প্রকল্পটি চালু করা হয়েছে। সাধারণ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি রোধ করবে সাধারণ বীমা কর্পোরেশন বঙ্গবন্ধু সুরক্ষা বীমা চালু করা হয়েছে। বিভিন্ন ধরনের যে বীমা এখন চালু করা হয়েছে এটা আমি মনে করি মানুষকে আরও নিরাপত্তা দেবে। তবে এখানে একটা কথা না বলে আর পারছি না, কারণ এখানে আমি নিজে প্রত্যক্ষদর্শী এবং আমি নিজেই সেটা দেখেছি। অনেক সময় বীমা নিয়ে অনেকেই আবার নানা ধরনের ব্যবসাও করে। হয়তো কোথাও একটু দেখালো আগুন লেগেছে, ক্ষতির পরিমাণ যতটুকু না তার থেকে খুব বেশি দাবি করে বসে। এই দাবি শুধু করে না, যারা যায় পরীক্ষা করতে তাদেরও ম্যানেজ করে ফেলে, ফলে বিরাট অঙ্কের টাকা বেরিয়ে যায়। এরকম দু একটা কেস আমি নিজে ধরেছি। ধরা না, আমি তখন ইন্স্যুরেন্স কোম্পানিকে বলছি এখন টাকা দেবে না, আমরা এটাকে তদন্ত করে দেখব প্রকৃতপক্ষে কতটুকু ক্ষতি হয়েছে। তদন্ত করতে যে এক ভয়াবহ চিত্র উঠে আসলো। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনাদেরও সচেতন থাকা দরকার। ভয়াবহ চিত্রটা হলো যে তার একটা গার্মেন্টস কারখানা, প্রায় আগুন লাগতো, আপনারা জানেন গার্মেন্টসে অনবরত আগুন লাগে। আমাদের বিষয়টা কি, এত ঘন ঘন আগুন লাগে কেন, আগুন লাগার কারণটা খুঁজে বের করা। তো এই ক্ষেত্রে আমার একটু সন্দেহ ছিল, তো আমি বললাম যে না এখন দেবেন না, আমি আগে তদন্ত করি। আমরা তদন্ত শুরু করলাম। তদন্ত করতে করতে কি বেরিয়ে আসলো জানেন? দেখা গেল ওই গার্মেন্টসে কাজ করে এক কর্মীকে দিয়ে তাকে 20,000 টাকা দেওয়া হয়েছিল, এবং একটা জায়গা যেখানে কিছুই ছিল না, এরা বসে সেখানে বসে নাস্তা পানি খেত, সেখানে সামান্য কিছু বোধহয় ইটি ছিল, সেই জায়গাটায় আগুন দিয়ে তারপরে 40 কোটি টাকা দাবি করলো। এখন তো আমাদের ফরেন্সিক বিভাগ অনেক রকম তদন্তের একটা সুযোগ আছে, আপনারা জানেন কি কি জিনিস পুড়েছে সেগুলি সমস্ত আমি বললাম পরীক্ষা করতে হবে। সব পরীক্ষা করা হলো, দেখা গেল ওই যে কিছু রাবিশ রেখে সেখানে আগুন দেওয়া হয়েছিল ওই ফ্লোরটায়। আর তারপরে 40 কোটি টাকা দাবি। আমি 40 কোটি টাকার সম্পত্তি এখানে পড়েনি, তাহলে এত টাকা কেন দাবি করবে? আর তারপর দেখা গেলো যে এই আগুন লাগাটা, কারণ এখানে খুব ঘন ঘন আগুন লাগতো, আমি নাম বলবো না কিন্তু আমি জানি অনেকে হয়তো বুঝতেই পারবেন, ঘন ঘন আগুন লাগতো, সেই জন্য আমি ধরলাম বিষয়টা। আমি কিছু তথ্য পেলাম, তারপরে এই অবস্থাটা দাঁড়ালো যে সেখানে নিজেই আগুন লাগানো হতো এবং এই মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হতো। আমি কথাটা এই জন্য বলছি যে আপনার বীমার সাথে যারা জড়িত অবশ্যই তার এই বিষয়টাকে গুরুত্ব দেবেন, আর এই ধরনের ঘটনার জন্য কেউ ঘটাতে না পারি। যদিও এখন আমরা অগ্নি নির্বাপক ব্যবস্থা করেছি, তারপরেও মানুষ কিন্তু অত সচেতন না। এই যে আজকে আপনারা দেখেন বেলি রোডে যে আগুনটা লাগলো, সেখানে একটা মাল্টি-স্টোরি বিল্ডিং, সেখানে কোনো ফায়ার এক্সিট নেই। এবং সাধারণত আমি সবসময় আমাদের যারা আর্কিটেক্ট তাদের রিকোয়েস্ট করি যে আপনারা অন্তত পক্ষে যখন ঘরবাড়ি করেন খোলা বারান্দা, ফায়ার এক্সিট বা ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন। কিন্তু যারা তৈরি করতে চায় আর্কিটেক্টরাও ওরকম ডিজাইন ঠিকমতো করবে না, আবার মালিকরাও 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। 45 জন লোক মারা গেছে, এর থেকে কষ্টের আর কি হতে পারে? অথচ ফায়ার এক্সটিংগুইশার লাগানো, ফায়ারের নিরাপত্তা ব্যবস্থা বারবার আমরা নির্দেশ দিচ্ছি, সেটা কিন্তু আমার না। আর আমি জানি এখানে নিশ্চয়ই ইন্স্যুরেন্স কিছুই নাই, কাজে
তারা বিনিময়ে কিছু পাবেও না। তো এইসব ক্ষেত্রে আসলে সচেতনতাটা খুব বেশি প্রয়োজন। সেটা অবশ্যই আপনারা আরও ব্যাপকভাবে যাতে মানুষ সচেতন হয় সেই চেষ্টাটা করবেন, আমাদের তরফ থেকে আমরা করছি। কারণ বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বে আমরা একটা মর্যাদা ফিরিয়ে পেয়েছি। ৭১-এর যুদ্ধে বিজয় লাভ করার পর যে আমাদের যে সম্মানটা আমরা পেয়েছিলাম, যে সম্মান ৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর হারিয়ে গিয়েছিল, আমরা আবার সেই সম্মানটা ফিরে পেয়েছি। আজকে বাংলাদেশের উন্নয়নের সবথেকে বড় সুযোগটা হয়েছে এই কারণে ২০০৯ সালে নির্বাচন আমরা জয়ী হয়ে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছি বলেই আজকে উন্নয়নের ছোঁয়াটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, মানুষের সেই প্রতি বছরের যে মহঙ্গা দুর্ভিক্ষ হতো সেটা নিয়েই মানুষের জীবন মানও অনেক উন্নত হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা চাই দেশ এগিয়ে যাক। আর সেই সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স থেকে শুরু করে সব কিছু কিন্তু ব্যাপকভাবে বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি। আমি ৯৬ সালে সরকার আসার পরেই কিন্তু বেসরকারি খাতকে আমি গুরুত্ব দিয়েছি এবং উন্মুক্ত করে দিয়েছি। আজকে যে এতগুলি টেলিভিশন দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসার আগে কিন্তু একটা মাত্র টেলিভিশন ছিল, একটা মাত্র রেডিও ছিল, ওই বিমান আমাদের একটাই, আবার পাওয়ার প্ল্যান্টও বেসরকারি খাতে ছিল, কোনো কিছুই ছিল না। আমরা কিন্তু সব বেসরকারি খাতে করে দিয়েছি। কিন্তু সেই ক্ষেত্রেও আমি মনে করি যে ইন্স্যুরেন্সটার ব্যাপারে আরও সচেতনতা মানুষের মাঝে সৃষ্টি করা দরকার, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন সেটাই চাই। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে দুর্ঘটনা, দুর্বিপাক যে কোনো সময় ঘটতে পারে, তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের, সেই ক্ষেত্রে মানুষকে একটু সঞ্চয়মুখী করা, মানুষকে উদ্বুদ্ধ করা, উৎপাদন বৃদ্ধি করা এবং মানুষের নিরাপত্তা দেওয়া। আর সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কিন্তু মানুষকে নিরাপদ জীবন দিতে পারে, বা কোনো দুর্ঘটনা, অসুখ বিসুখ আছে কোনো বিষয়ে আজকে ইন্স্যুরেন্স করা থাকলে পরে মানুষ অন্তত নিশ্চিত থাকতে পারে। সেই বিষয়টা সম্পর্কে মানুষকে আরও জানানো দরকার। সেই বিষয় আমি এটি আপনাদের বলবো। আমরা চাই আমাদের দেশে এগিয়ে যাক। আমরা বিমার মানুষ যাতে গ্রহণ করতে পারে সেই দিকে নজর দিতে হবে। আর এই যে বিমা সহজীকরণের লক্ষ্যে আপনারা যে ব্যাংক ইন্স্যুরেন্স চালু করলেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই একই সাথে মানুষ, আপনারা জানেন যে যখন আমি বেসরকারি খাতে প্রচুর ব্যাংক দিচ্ছিলাম, অনেক আন্তর্জাতিক সংস্থা যাদের কাছে আমরা ঋণ নিই, অনেকে বাধা দিয়েছিল, বাংলাদেশের অর্থনীতি এত ছোট, এতগুলি ব্যাংক দিয়ে কী হবে। আমার কথা ছিল যে আমরা তো এত ছোট অর্থনীতি থাকবে না, আমাদের অর্থনীতি অবশ্যই বড় হবে। তো বড় তো আমরা করতে পেরেছি। এখন ব্যাংক, আমাদের ব্যাংকগুলি এখন একেবারে ইউনিয়ন মানে উপজেলা পর্যায় পর্যন্ত শাখা খুলছে, যাচ্ছে। আমরা বেসরকারি ব্যাংকগুলি কাজ করছে। সেই সাথে সাথে যখন এই বিমাটা যুক্ত হবে এবং বিমার প্রিমিয়াম দেওয়া থেকে শুরু করে সব কিছু ব্যাংকের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে তারা করে দেবে, অনলাইনে করে দেবে, তখন কিন্তু মানুষের আর ওই দ্বিধা থাকবে না। ব্যাংকের সাথে যদি ব্যবস্থাপনা করা থাকে, অটোমেটিক তার প্রিমিয়াম যেতে থাকবে, প্রতিদিন মনেও করতে হবে না, স্মরণ করে করে দিতেও হবে না, এটা ল্যাপস হবে না। কাজে তাতে ইন্স্যুরেন্সেরও লাভ হবে, ব্যাংকেরও সুবিধা হবে, ব্যাংকের কার্যক্রম বাড়বে। সেই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা এই ব্যবস্থাটা নিয়েছেন। আমরা বিমা খাতে ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম বাস্তবায়ন সহ এই খাতের টেকসই উন্নয়নে লক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বিমা খাতে পেশাদারিত্ব, প্রযুক্তিগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের দেশের সাধারণ মানুষ যাতে আরও বিমার দিকে এগিয়ে আসে সেই বিষয় আপনারা যত্নবান হবেন। তবে বিমার দাবিগুলি যাতে মানুষ সহজে পায়, এরকম যারা ২ নম্বরকে আমি তাদের কথা বলছি না, প্রকৃতপক্ষে যারা পায় তাদেরটা যেন সহজে পেতে পারে, এইদিকে একটু দৃষ্টি দিতে হবে। কারণ যারা এরকম ২ নম্বরই করে তারা আবার পেয়ে যায়, কারণ তারা ম্যানেজ করে ফেলে। তো সে কেউ যদি ম্যানেজ করতে না পারে আর সত্যিকার যাদের প্রাপ্য তারা যেন সঠিকভাবে অল্প সময়ের মধ্যে পেতে পারে, সেটাও ব্যাংকের মাধ্যমে তো আপনারা করে দিতে পারেন, এখন সুবিধা হয়ে গেছে। কাজে সেই দিকে আপনারা একটু দৃষ্টি দেবেন, সেটা আমরা চাই। আমরা সবাইকে সচেতন করতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বিমা
নিয়ন্ত্রক সংস্থা আইডিআরকে আরও জোরালো ভূমিকা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এটুকুই বলবো যে আপনাদের এই আজকের প্রতিপাদ্য সামনে রেখে সবাই একযোগে কাজ করে যান। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। ২৬ সাল থেকে আমাদের সেটা যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমরা দেশ গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। ধৈর্য ধরে বক্তৃতা শুনেছেন, আরও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।